প্লেনের অ্যানাউন্সমেন্ট শুনে তন্দ্রা হতে জেগে ওঠে। একে অপরের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে চোখে চোখ পড়তেই দুজনে একটু হাসলো। প্লেন ল্যান্ড করতেই বাগডোগরা এয়ারপোর্টে নেমে লাগেজপত্র সমেত বেরিয়ে আসলো। ফের ক্যাব বুক করে নিয়ে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রায়। ক্যাবে চড়ে যেতে যেতে পারমিতা ভাবছিল, বিয়ের পর একসাথে আমাদের প্রথম ভ্রমণ, প্রথম হানিমুন, প্রথম প্রেম, প্রথম ভালো লাগা। অতনুর কতদিনের শখ, কতদিনের মনের চাওয়া, পারমিতার মুগ্ধতা। বাঁকা রাস্তা পেরিয়ে পাহাড়ে উঠছি আর ভাবছি কিভাবে পাহাড় কেটে কেটে এই রাস্তা বানালো। মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, সত্যি একদম দেখলাম সামনে মেঘে ঢাকা, আমরা সেই মেঘ ভেদ করে যাচ্ছি। হাত বাড়িয়ে মেঘ ধরলাম। অদ্ভুত। সকাল থেকে অফিস, ফের জার্নি করে ক্লান্ত শরীরে গা এলিয়ে পড়ে আছে অতনু ক্যাবের সিটে। ওকে ডাকতে গিয়ে আর ডাকলাম না, কেন জানি মন চাইল না তার ঘুম ভাঙাতে। থাক, একটু জিরিয়ে নিক। পথে দৃশ্য তার কাছে হয়তোবা তেমন কিছুই মনে হবে না। আমি অবশ্য যা দেখি তাতেই মুগ্ধ হই, চোখে জল চলে আসে। দার্জিলিং পৌঁছালাম সন্ধ্যায়। হোটেলে উঠে রুম ঠিক করে নিলাম আমরা। ফ্রেশ হয়ে চা আর মোমো খেয়ে আজ সন্ধ্যাবেলাটা নিজেদের মতোই ঘুরব। এই দার্জিলিং এসে চা পান না করলেই নয়। আর আমার কাছে এখানকার মোমো, সে তো বলতে গেলে প্রায় জগৎই খ্যাত। দার্জিলিং মলের কাছে আমাদের হোটেল। আমি আর অতনু মলে গিয়ে বসলাম। কি সুন্দর, কি সুন্দর। কাছে পিঠে ঘুরে ফিরে টুকটাক শপিং করে নিয়ে ডিনার সেরে নিলাম। খুব ভোরে উঠে ঘুরতে বেরোতে হবে, তাই আজ এত জার্নির পর আমরা বেশ তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ওদিকে রিনি তখন পড়ার টেবিলে বই খাতা সামনে মেলে রেখে মনে করছিল একটু আগে সাহস করে কল দিয়ে করা স্যারের সাথে কথোপকথন। সে কাঁপা কাঁপা কণ্ঠে হ্যালো স্যার বলতে ওপাশ থেকে, প্রফেসর ত্রিপাঠী বলছি, আপনি কোন ইয়ার, কোন ব্যাচ? বলে বলুন যে কি প্রবলেম, আর এত রাতে কেনই বা আমায় কল করেছেন? একটা ঢোক গিলে নিয়ে তার জবাবে সে বলেছিল, সরি স্যার, আসলে আমার ছোট ভাইয়ের এক্সাম তো, তাই মার কথায় ওকে অঙ্ক দেখিয়ে দিয়ে পড়তে বসতে একটু লেট হয়েছে। মা না বললে কি ভাইকে পড়া দেখিয়ে দিতে নেই? বলে আর উত্তরটা দেওয়ার সুযোগ দিলেন না রিনিকে। ফের বললেন, অত কথার কাজ নেই, পড়ার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে তাই বলুন জলদি। রিনি বেশ বিরক্ত হয়ে আগে থেকে খুঁজে রাখা টপিক বের করে বলল, এই ইকুয়েশনগুলোতে প্রবলেম। ফের শুরু হলো স্যারের মধুর সুরে পড়া বোঝানো। অন্তত রিনির কাছে তো তাই। সে মন্ত্রমুগ্ধের মতো মোবাইল সেটটা কানে চেপে শুনতেই লাগলো। বুঝতে পেরেছেন তো? এখন স্যারের গম্ভীর স্বরে বলা কণ্ঠধ্বনিতে তার সম্বিত ফিরতেই সে বলল, জি স্যার, বুঝেছি। আপনি এত ভালো করে বোঝান যে না বুঝে আর উপায় থাকে না। বলে বিনয়ে গলে পড়তেই ফের স্যারের কড়া সুর, তবে রাখছি, আর রাতে আমি পরীক্ষার খাতা দেখি, তাই সন্ধ্যার পর কল দেবে না কখনো। বলে রিনি কিছু বলার আগে কলটা কেটে দিল। খরুশ, এক্কেবারে খরুশ পারমিতার জবানিতে। আমার দ্বিতীয় দিন দার্জিলিংয়ে। ঘুম ভেঙে হোটেলের রুম থেকে দার্জিলিংয়ের আকাশ দেখে মুগ্ধ। মেঘ ভেসে যাচ্ছে, আমি হাত বাড়িয়ে দিলাম। হাতে কুয়াশার পানি পড়ল। সবই অদ্ভুত। অতনু আমার পাশে দাঁড়িয়ে রুম সার্ভিসের দিয়ে যাওয়া কফির মগটা বাড়িয়ে দিয়ে বলল, এবার কি তবে পাহাড়েরও প্রেমে পড়ে গেলে? তার জবাবে আমি বললাম, পাহাড় প্রেমীর প্রেমে পড়েছি যখন, তখন পাহাড়টাই আর বাদ থাকবে কেন? আরও একবার প্রকৃতির প্রেমে পড়লে দোষ কি? দুজনেই মৃদু হাসলাম একে অপরের দিকে চেয়ে থেকে। পাহাড়ের রানী দার্জিলিং আমাদের আরও একবার ভাসিয়ে নিয়ে যাক তার ভালোবাসায়। ফের ফ্রেশ হয়ে হোটেল থেকে দিয়ে যাওয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, ঘুম মনস্ট্রি, চা বাগান সহ আরও কিছু স্পট দেখতে। দুপুরে খাওয়া শেষ করে আমরা শহর পেরিয়ে আরও উপরে গেলাম। ফিরে এসে আবার মলে বসলাম, চা খেলাম। কি মজা এখানের চা! আমার সামনে মলের মাঝে সবাই হই হুল্লোড় করছে, এখানে মাঝখানে মঞ্চের মাঝে গান বাজছে। আমি আর ও বসে আছি চুপচাপ। ঠান্ডায় ওকে ধরে রাখছি,
কি যে একটা ভালো লাগা। ডিনার সেরে ড্রেস চেঞ্জ করে খাটে এসে শোয়ার অপেক্ষা। যেন রাজ্যের ঘুম নেমে এলো আমার দু চোখে। তা দেখে অতনু মুচকি এসে বলল, লোকে হানিমুনে আসলে ঘুম হারিয়ে যায়, আর আমরা এসেছি পড়ে পড়ে ঘুমাতে। আমি তাকে বললাম, বাজে বকো না তো, এর বেশি হানিমুন এই বয়সে হানিকর, বুঝলে? তুমি বোঝালে আর না বোঝে উপায় আছে? বলে ফের হাসলো অতনু। আমি তাকে জড়িয়ে ধরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম শান্তিতে। ওদিকে মিহিরের চেম্বারে যখন আর 2-3 জন রোগী দেখা বাকি, ঠিক তখনই তার মোবাইলে রিং হচ্ছিল বারবার। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা শিশিরের। সে কলটা পিক করতেই ফোনের অপর প্রান্তে থাকা শিশির যেন অস্থিরতায় ভুগে বলল, কি রে, কখন থেকে কল দিচ্ছি, ধরছিলিস না কেন? আরে আমি চেম্বারে আছি রে ভাই, তোর মতো কার্ডিওলজিস্ট তো নই যে 2-4টে সার্জারি করে কেল্লা ফতে। তুই আজকের নিউজ পেপার দেখিসনি এখনো? জানতে চাইল শিশির। নিউজ টিভিতে হোক আর পেপারে, অত দেখবার সময় কার আছে বল? দেশ জাতি রাজনীতি নিয়ে মাথা ঘামিয়ে কি করতে পারবে? শুধু হতাশায় জেকে বসবে জীবনে। দাদার খবরটা বেরিয়েছে আজ, চাপা স্বরে বলল শিশির। মিহির প্রথমটায় বুঝে উঠতে পারল না, তাই সে বলল, দাদা বিজনেস টাইকন, তার কত খবরই তো পেপারে বেরোয়। এখন কি আর বাচ্চা আছি নাকি যে সেসব নিয়ে গিয়ে বন্ধুদের দেখিয়ে হুল্লোড় করব? দাদার বৌদিকে নিয়ে আর্টিকেল ছেপেছে আজকের পত্রিকায়। আমি তোকে সবটা বলতে পারছি না এখন। তুই ক্লিনিক অফ করে ফের আমার সাথে দেখা করিস। কি ছেপেছে? এবার উৎকণ্ঠায় ভুগে বলল মিহির। বললাম তো, ফোনেও তো কথা বলা সম্ভব নয়। তুই আমার হসপিটাল আয়, একসাথে বাইরে কোথাও বসে আলাপ করব তোর সাথে। দিদিরা, জামাইবাবুরা আর কেউ দেখেননি তো নিউজটা? তারা কেউ জানেন? জানি না বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলটা রেখে দিল শিশির। পারমিতার কণ্ঠে। আজ 3য় দিন। ভোর 4টায় উঠে আমরা সূর্য দেখতে যাচ্ছি টাইগার হিল। পাহাড় বেয়ে উঠে উপরে এসে দাঁড়ালাম। ভোরের আলোতে সবাই আকাশ দেখছে। ঠান্ডায় জমে যাচ্ছিলাম। সূর্য ওঠার আলো ছড়াচ্ছে। উফ, কি সুন্দর! সব কেমন কমলা রং হয়ে গেল। দাঁড়িয়ে আছি, মনে হলো পায়ের নিচ থেকে আলোতে ভরে গেল। একটা থালার মতো একটা সূর্য উঠে এলো। আমি তো মুগ্ধ। অতনু যে মুগ্ধ তা তার চোখ দেখে বুঝতে পারছিলাম আমি। সূর্য এত সুন্দর, আর প্রিয় মানুষটির পাশে দাঁড়িয়ে এমন সৌন্দর্যের দৃশ্য অবলোকন করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। অতনু আমায় ইশারা করতেই বাম পাশে তাকিয়ে দেখলাম কাঞ্চনজঙ্ঘা, আকাশে পাহাড়ের একটা অবয়ব। আস্তে আস্তে আরও স্পষ্ট হলো। সাদা একটা পাহাড়ের চিত্র, সুন্দর সুন্দর রক গার্ডেন, গঙ্গা মায়া, চা বাগান এবং আরও 2টো মনস্ট্রি দেখলাম। বিকেলে একটু হেঁটে হেঁটে ঘুরলাম, মলে বসে চা খেলাম। রাতে আমরা একটা মুভি দেখলাম। ফের ডিনার সেরে হোটেল রুমে গিয়ে শুয়ে পড়তে অতনুকে যেন আজ পাগলামোতে পেয়েছে। সে আমার 2 হাত তার একটা টাই দিয়ে বেঁধে ফের বলল, আজ আমরা ভিন্নভাবে হানিমুন সেলিব্রেট করব। মানে কি? অকস্মাৎ এমন আচরণে অবাক হয়ে জানতে চাইল পারমিতা। মানেটা মুখে বললে কি শুনতে তোমার ভালো লাগবে? ঠিক আছে, অসুবিধে নেই। তুমি শুনে খুশি হলে আমি অবশ্যই বলতে চাই, বলে দুষ্টুমি ভরা চোখে তাকালো অতনু। কি করতে চাও তুমি? হাত খোলো আমার, বলল পারমিতা। ওহো, তা তো হবে না, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি কি হতে যাচ্ছে, বলে পারমিতাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট চেপে কিস করতে লাগলো অতনু। একটানা দীর্ঘ চুম্বনে হারিয়ে গিয়ে ফের পারমিতা সারা শরীরে ভালোবাসার পরশ ছড়িয়ে দিতে লাগলো নিজের হাত আর ঠোঁটের স্পর্শ দিয়ে। মিলনের অনুভূতিতে তাদের দেহের সাথে সাথে যেন দুটি আত্মাও এক হয়ে মিলে গেল। সুখের সাগরে ভেসে তৃপ্ত 2টো মন আনন্দে ভরে উঠে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে যেন। ওদিকে বড়দি ঘরে ঢুকে দেখেন যে খাটের ওপর তার স্বামী বেশ চিন্তিত মুখে বসে আছেন। সে সামনে এসে কাঁধে একটা হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আজ অফিস থেকে ফিরে এসেছো পর থেকে
ঠিকভাবে খাওয়া দাওয়া করলে না, কারোর সাথে কথাও বলছো না। কিছু একটা যেন ভাবাচ্ছে তোমাকে। কি নিয়েও তো ভাবছো বলো তো? ব্যবসায় কোনো ঝামেলা হয়েছে নাকি আবার? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইলেন বড়দি। চিন্তার কি আর শেষ আছে? ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের দিকটাও ভাবতে হয়। আর তাছাড়া বলে যেন কথাটা শেষ করে চুপ করে রইলেন। কি হয়েছে বলো আমায়? খানিকক্ষণ নীরব থেকে ফের মোহিতের বাবা বলেন, অতনুজা একজন বিবাহিতা নারীর প্রেমে পড়েছিল, তাকে তুমি জানতে? আমি ওদের বিয়ের আগে থেকে কিছুই জানতাম না। আর প্রেমে যদি পড়েও থাকে তাতে দোষ কি? জাজমেন্টাল স্বভাবের মানুষ তো আমি নই। কে কার প্রেমে পড়বে সেটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে সমস্যাটা কোথায়? অতন বিপত্নিক পুরুষ, তার যদি এত বছর পর কারোকে ভালো লেগে থাকে তাতে আমি খারাপ কিছু দেখছি না। মেয়েটি বিবাহিতা ছিল, তার ঘর সংসার ছিল, তাই প্রশ্ন উঠছে বললেন মোহিতের বাবা। অতনের বয়সের কেউ কি অবিবাহিতা নারী বিয়ে করে? বিস্ময়ে ফেটে পড়ে বললেন বড়দি। আমি তা বলিনি। আসলে আজকের খবরের কাগজে একটা আর্টিকেল বেরিয়েছে অতন আর ওর বউকে নিয়ে। সেখানে বলা হয়েছে যে শুধু রাইভালদের বিজনেসই নয়, অন্যের স্ত্রী ভাগিয়ে নিত বিশেষভাবে পারদর্শী মিস্টার অতনু সেনাল। আর তুমি বিশ্বাস করে আমায় বলছো সেসব? অতনকে কি আজ নতুন করে চিনলে? দেখো মোহিতের মা, আমি কিন্তু নিজ থেকে তোমায় কিছুই বলতে চাইনি। তুমি জানতে চাইলে আর এখন শুধু শুধু রাগ করছো আমার সঙ্গে। আমি জানতাম না যে তুমি এত জলদি আমার ভাইয়ের নামে অপবাদ দেয়া ইয়েলো জার্নালিজমের রিপোর্টে বিশ্বাস করতে পারো। ভদ্রমহিলা নাকি অতনের অফিসের পিএস ছিলেন, আর তখন ওনার স্বামী বেঁচেও ছিলেন। তো কি হয়েছে? স্বামী বেঁচে থাকতে তো আর অতনকে বিয়ে করেনি সে, বললেন বড়দি। ওরা কিছু ছবি পোস্ট করেছে সাথে, যেগুলোতে তাদের একত্রে শপিং মলে, সিনেমা হলে আর সি বিচে দেখা গেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হয়তো। এক জায়গায় কাজ করতে গেলে তেমনটা থাকা কি খুব অস্বাভাবিক? ছবিগুলো তুমি দেখোনি তাই বলছো, আর আমার কাছে কি মনে হলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওদের ছেলেমেয়েরা ব্যাপারটা কিভাবে নেবে সেটা, বললেন মোহিতের বাবা। এবার বড়দিও যেন চুপ করে গেলেন, কারণ সমাজ যে কী জিনিস তা তিনি ভালোই জানেন। এই ছেলে মেয়েগুলোর মাথা নষ্ট করে না দেয় কেউ আবার। ওদিকে মিহির তখন তার চেম্বার অফ করে ক্লিনিক থেকে বেরিয়ে শিশিরের হাসপাতালে এসে পৌঁছেছে। সে করিডোরে দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ শিশির এসে বলল, চল যাই। তোর ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট দেখার থাকলে কিংবা সার্জারি অ্যাটেন্ড করতে হলে না হয় আমি ওয়েট করি কিছুক্ষণ, বলল মিহির। না, আজ আর মন নেই। আমি ডিউটি বুঝিয়ে দিয়ে এসেছি। ইন্টার্নদের প্লাস কলিগ যারা আছেন তারা সামলে নিতে পারবে। সিরিয়াস কেস থাকলে আমি বসতাম, না হয় তুই দেখে আয়। সার্জারি আজ আর নেই। তুই ভুলে যাচ্ছিস যে আমিও ডক্টর, তাই রোগীর গুরুত্ব আমার কাছেও সবার আগে, বলে শুকনো হাসি হাসল শিশির। মিহির আর কথা বাড়াতে চাইল না, চুপচাপ শিশিরের সাথে সিঁড়ি বেয়ে নেমে পড়ল। গেটের বাইরে আসতেই মিহির বলল, আমার ওখানে চল না হয়। তোর ওখানে এত রাতে না যে, তার চেয়ে বরং তুই আজ আমার কোয়ার্টারেই থেকে যা, বলল শিশির। মিহির তার জবাবে সম্মতিসূচক মাথা নেড়ে ওর পেছনে পেছনে আসতে লাগলো। দু কামরার কোয়ার্টার হলো। গোটা এরিয়াটা গাছপালায় ঘেরা। বাড়ির সামনে ফুলের বাগান, বেশ গোছানো পরিপাটি। আসার সময় রাতের আধারে অত ভালো করে বোঝা না গেল শহরের কোলাহলের মাঝে থেকেও বিশুদ্ধ বাতাসে শ্বাস নেবার স্বাদটুকু সে খুব অনুভব করতে পারল যেন। ঘরে ঢুকেই শিশির হাত মুখ ধুয়ে নিয়ে চলে গেল কিচেনে কফি তৈরি করতে। ইলেকট্রিক কেতলি আছে বোধহয়, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন থেকে শুরু করে যা যা দরকার তার সবই আছে ঘরে। মিহির ফ্রেশ হয়ে নিয়ে একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ।
হাতে করে দুটো কফির মগ নিয়ে এসে মিহিরকে দিয়ে নিজেও চুমুক দিতে লাগলো কফিতে। ফের একটানা বলে যেতে লাগলো নিউজে আসা সব কিছু। শুনে মিহির বলল, এসব কে করতে পারে জানিস তুই? আমি কি করে জানবো বল? দাদার কি শত্রুর অভাব আছে? বিজনেস টাইকুন বলে কথা। কেন করছে এসব? কেউ কেন দাদার পিছে লাগতে যাবে? সে কি কারো ক্ষতি করেছে? তার নাম খারাপ করতে চাইছে বুঝেছিস, যাতে বিজনেস মার্কেটে তাকে ডিফেম করাটা সহজ হয়। সেসব তো বুঝলাম, কিন্তু তুই কি দাদাকে জানিয়েছিস? জানতে চাইল মিহির। না, কি বলবো বল? ছোট ভাই হয়ে তাকে এগুলো জানানো কি ভালো দেখায়? আর তাছাড়া তার জন্য ব্যাপারটা খুব অড হয়ে যেত। অস্বস্তিতে পড়তেন দাদা। সেটাই, মনে হতো যেন তাকে জ্ঞান দিচ্ছিস। আমি নিজেও অকওয়ার্ড ফিল করতাম। দাদা বৌদির প্রেম নিয়ে ঘাটাঘাটি করাটা মোটেই শোভনীয় নয়। ওদিকে সকাল হতেই রিনির আজ কোনো কাজেই মন নেই। মুখ হাত ধুয়ে রেডি হয়ে কিছু না খেয়ে কলেজে যাওয়ার জন্যে যখন বেরোচ্ছিল, ঠিক তখনই বাবা তাকে ডাকলেন। রিনিমা, না খেয়ে দিয়ে যাচ্ছিস কেন এভাবে? অগত্যা তাকে বসতেই হলো ডাইনিং টেবিলের চেয়ার টেনে। ফের কোনো ক্রমে একটুখানি খাবার মুখে দিয়ে জুতো পরতে পরতে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। তার খাওয়া ঘুম সব যেন লাটে উঠেছে ইদানিং। আর সে মশাই মিস্টার গুরু গম্ভীর তো পাত্তাই দিচ্ছেন না। বিনিতা তাকে দেখতেই ফোরন কাটল যেন। দেবদাসী আরও কী সব বলে। না, কিছু ভালো লাগছে না। একের পর এক ক্লাস চলছে টানা, কখন যে শেষ হবে কে জানে। আজ এসেছে পর থেকে স্যারকে এক নজর দেখতেও পারেনি সে। বাবা ডেকে না বসালে আরও আগে আসতে পারত, কিন্তু না বসলে সন্দেহ করত হয়তো। আজ তো স্যারের সাথে তাদের ক্লাস নেই। কি বাহানায় যে যাবে লাইব্রেরিতে পড়া বুঝতে। অনামি যে আসবে সুনামি হয়ে তা তো জানা কথা। এসে মহিদ্দা করে মাথা নষ্ট করে দেবে। আরে সে কোথায়, ত্রিপাঠীজির সাথে একটা সেটিং এর অপেক্ষায় আছে। আর দূর, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। ক্লাস শেষ হতে না হতেই নোটিশ পেয়ে গেল যে কিসের ছুটিতে জানি কলেজ দিন দশেকের জন্যে বন্ধ থাকবে। তার তো মাথায় বাস পড়ার মতো অবস্থা। বিনিতা তাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, ঠিক আছিস নাকি? হার্ট অ্যাটাক করলে? সে তার কথার জবাব না দিয়ে এক ছুটে লাইব্রেরিতে চলে গেল। তা দেখে বিনিতা হাসতে হাসতে জোরে বলে উঠল, সাবধানে যাস, পড়িস না যেন আবার। অনামিকা এসে বিনিতার পাশে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে বলল, এই বিনি, রিনির কি হয়েছে রে? সর্দি কাশি না ম্যালেরিয়া হুয়া? হামারি সহেলি কো তো লাভেরিয়া হুয়া বলে গান ধরে বিনিতা। অনামিকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, রিনিটার কপালে না দুঃখ আছে বুঝলি? কেন, তোর বৌদি হতে রাজি হয়নি তাই? বলে মুচকি এসে উঠল বিনিতা। আরে ধ্যাত, বলে ভেঙচি কাটল অনামিকা। আমায় না হয় বানিয়ে ফেল, রিনির চেয়ে খারাপ বৌদি হব না কিন্তু আমি। বলে চোখ মারল বিনিতা। তোর বয়ফ্রেন্ড বিলেত থেকে ফিরে এসে আমায় মেরে তক্তা বানিয়ে ছাড়বে বলে খিলখিল করে হাসলো অনামিকা। রিনি হাঁপাতে লাইব্রেরিতে এসে খুঁজতে খুঁজতে পেয়ে গেল তার স্যারকে। ফের সামনে দাঁড়িয়ে একটু সময় নিয়ে তাকিয়ে থেকে নীরবে গলার স্বরটা ঠিক করে নিয়ে বলল, স্যার। তার দিকে চোখ তুলে তাকাতে কলেজ তো ছুটি দিয়ে দিল। পড়াবস্থা আসবো কি করে এখন? লাইব্রেরি বন্ধ থাকবে। এ কদিন বাড়িতেই নিচে বোঝার চেষ্টা করো বলে ফের বইয়ে ডুব। একটুক্ষণ চুপ থেকে, এই 10 দিনে তো চর্চা না থাকলে যা যা শিখিয়েছিলেন সব ভুলে যাব। কণ্ঠধ্বনিতে করুণ স্বর ফুটিয়ে বলল রিনি। চর্চা একাই করতে হয়, শিক্ষক তো শুধুই পথ প্রদর্শক। তা অবশ্য আপনি ঠিক বলেছেন, কিন্তু স্যার, আমার সমস্যা তো আপনাকে আগেই বলেছি। কল করে জানিও, যতটা পারি হেল্প করার চেষ্টা করব। স্যার তাকে নিজে থেকে কল দিতে বলেছে। রিনির যেন আর বিশ্বাস হয় না। হাসি মুখে বিদায় নিয়ে সে কলেজ থেকে বেরোতে গেটের কাছে অনামিকা আর বিনিতাকে দেখল ফুসকা খাচ্ছে।
তাকে হাত উঁচিয়ে ইশারায় ডেকে অনামিকা একটা ফুসকা গলিয়ে দিল মুখে। সে কোনো ক্রমে সেটা সাবার করে অনামিকাকে জড়িয়ে ধরে বলল, কখন এসেছিস? যখন রাধা কৃষ্ণের প্রেমে পাগল হয়ে প্রেম যমুনায় গেল তখন। জবাবটা বিনীতাই দিল তাকে। অনামিকা ম্লান চেহারায় একটা হাসি দিয়ে আর কিছু বলল না। দূর থেকে অনামিকাকে দেখে একটা ডাক দিল মোহিত, এই অনা, দাঁড়িয়ে থাকিস এখানেই? আমি লাইব্রেরিতে বইটা জমা দিয়ে আসছি। রিনি ঘুরে তাকিয়ে এক নজর দেখতে মোহিত নামের ছেলেটিও অপলক নয়নে চেয়ে রইল তার দিকে। ওদিকে সকাল হতেই পারমিতার ওয়াশরুমে গিয়ে গিজারে পানি গরম করে সাবান নিয়ে বেশ সতেজ অনুভূতি জন্মেছে যেন। সারা রাতের ক্লান্তি দূর হয়ে গিয়ে স্নিগ্ধ একটা অনুভব নিয়ে সে রেডি হতে হতে দেখে যে অতনুও ততক্ষণে স্নান করে বেরিয়েছে। ফের সে রেডি হতেই দুজনে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে অতনু বলল, দার্জিলিংয়ের আরেকটি নাম হলো পাহাড়ের রানী। পথে যেতে যেতে সে প্রমাণ মিলবে যখন মসৃণ রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, পশু পাখি, অপরূপ পাহাড়ি অঞ্চল, চা বাগান, পুঞ্জীভূত মেঘের কণা ভেদ করে আঁকাবাঁকা পথের ধার দিয়ে যাব, মনে হবে এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। প্রথমে চলে গেল জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডাতে, ঘুরে চলে আসলো শহরে। দুপুরের খাবার শেষ করে একে একে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, জুওলজিক্যাল পার্ক, রোপওয়ে, কাবল কার, তেনজিং রক, টি গার্ডেন ঘুরে দেখল। তারপর সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরল। কিছু শপিং করতে লাগলো পারমিতা। দিদিদেরা ছুটকির জন্য শাল, চা পাতা, ভাগ্নে ভাগ্নিদের জন্য টুকটাক জিনিসপত্র। ফের রাতের খাবার খেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ল, কারণ কাল আবার খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। খুব সকালে ব্রেকফাস্ট সেরে মিরিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তারা। সেখানে সুমেন্দু লেক ও চা বাগানের অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। ওদিকে লন্ডনে বসে থেকেও মিরাজ সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট থাকার সুবাদে ভাইরাল হয়ে যাওয়া নিউজটি জানতে পারে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে। সে চুপচাপ স্টাডি টেবিলে বসে একটা কেস স্টাডি করতে করতে ভাবছিল, বাপের কাছে তো আগেই জেনেছে যে তারা এখন দার্জিলিং থাকবে। সেখানে থাকা অবস্থায় এসব যদি তাদের কানে পৌঁছে যায় তবে সেটা খুব খারাপ হবে তাদের জন্যে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।